কোনো স্টারের ইন্টারভিউ করে আসার পর নিরপেক্ষভাবে তার মুভির রিভিউ করতে বসলে একটু প্রবলেম হয়। মানে সমালোচনা করতে গেলে গলা একটু কেঁপে যায়। আমার তো গলা ভেঙেই গেছে। জিতের ইন্টারভিউ করতে গেছিলাম এবং সেই ইন্টারভিউ যতটা এনজয় করেছি, জিতের সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখে কি ততটা এনজয় করলাম? আজকের ভিডিওতে সেটাই বলবো। নিরপেক্ষ মতামতই থাকবে, অন্য রকম বক্তব্যও থাকবে, কিন্তু হ্যাঁ, ওই খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা জায়গা ধরে ধরে সমালোচনা করা সেটা থাকবে না। কারণ মহানায়ক দেব বলেছিলেন যে একটা মুভিকে তার জন্য কিছুটা বরাদ্দ সময় দেওয়া দরকার, যাতে দর্শকরা নিজেরাই সেই মুভি সম্পর্কে একটা মতামত তৈরি করার স্বাধীনতা পায়, সুযোগ পায়। অনেক ভনিত হয়ে গেল, চলুন শুরু করি। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটাতে টোটা রায়চৌধুরীকে আমার দুর্ধর্ষ লেগেছে। ইন্সপেক্টর হিসেবে মারা কর্তৃত্ব, সংযম, ডায়লগ ডেলিভারি, মানে জিতের পাশাপাশি এইসব প্রতিটা ডিপার্টমেন্টে তিনি একদম কাউন্টার ব্যালেন্স। দেখুন, যে কোনো জিনিস ভালো লাগে যদি দুটো প্রতিপক্ষ সমান শক্তিশালী হয়। বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনাকে অতটাই শক্তিশালী হতে হতো যতটা জিতের বিরুদ্ধে এখানে টোটা রায়চৌধুরী ছিলেন। টোটা রায়চৌধুরীর চরিত্রটার জন্য বেশ ভালো কিছু ডায়লগও রাখা হয়েছে। তার যে কুকুর, তাকে একটা স্পেশাল স্ট্যাটাসও দেওয়া হয়েছে, সেটাও বেশ এনজয় করার মতো লাগে মাঝে মাঝে। সব মিলিয়ে পুলিশের ওই অংশটা ভালো হয়েছে বলেই সিনেমাটাতে একটা ব্যালেন্স এসেছে, সিনেমাটা দাঁড়িয়ে গেছে। কৌশিক সেন তিনি এখানে যে ভূমিকায় অভিনয় করেছেন, সেই রকম ভূমিকা তাকে দিলে তিনি যে কোনো দিন যে কোনো সময় চোখ বন্ধ করে ভালো খেলে দেবেনি। এখানেও তার অভিনীত চরিত্রটাকে দেখে আপনার বিরক্তি জাগবে মনের মধ্যে, রাগ হবে, তিনি এখানে সফল। ইনফ্যাক্ট এরকম করে যদি ধরে ধরে বলতে হয়, প্রতিটা ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টারে বেশ কিছু প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন, অভিনেত্রীরা ছিলেন। যেমন লোকনাথ দে নন, আসলে লোকনাথ দে এখানে মাস্টার দা সূর্য সেন সেজেছেন। তার মেকআপ বেশ ভালো হয়েছে, সবাই প্রশংসাও করছে, কিন্তু মুশকিল হচ্ছে ওই রকম প্রস্থেটিক মেকআপ হলে মুখে এক্সপ্রেশন ফোটানো মুশকিল হয়েছে। লোকনাথ দে তাই মাস্টার দা হিসাবে মুখে কোনো রকম এক্সপ্রেশন ফোটাতে পারেননি। পেশির নড়াচড়া, মুখের ভাঁজ কোনোটাই চোখে পড়ছিল না। এটা কোনো সিনেমার ব্যর্থতা নয়, এটা স্বাভাবিক নিয়ম, এটা হয়, কিন্তু চোখে পড়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখুন, সবাই ভাবছেন যে অন্যদের কথা বলছি, জিতের কথা বলছি না কেন। দেখুন, এখানে জিত নেই। জিত কোথায়? আমরা যে জিতকে চিরকাল দেখে এসেছি, এটা সে জিত নয়। জিত আগের ইমেজ থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন, নিজেকে ভেঙেছেন। একাধিক লুক, বয়স, সময় অনুযায়ী প্রতিটা লুকে আলাদা আলাদা শারীরিক ভাষা, কণ্ঠস্বরের পরিবর্তন, সত্যি এই সিনেমার সম্পদ সেটা। জিতের এরকম পরিণত আর তীব্র পারফরমেন্স বহুদিন বাদে দেখতে পেলাম। সোমনাথ কুণ্ডু অসাধারণ মেকআপ দিয়েছেন, কিন্তু মেকআপ দিলেই তো হলো না, সেটা জিত আরো অসাধারণভাবে ক্যারি করেছেন। অ্যাকশন দৃশ্য হোক, হিরোইক ম্যানারিজম হোক, বা চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে তোলা হোক, বা কোনো আবেগ ঘন ডায়লগ বলা হোক, জিতের কেন এত ফ্যান এই সিনেমাটা দেখলে পরিষ্কার আপনি বুঝে যাবেন। আর এই আবেগ ঘন ডায়লগের প্রসঙ্গেই মনে পড়লো যে সেকেন্ড হাফটা বেশ ভালো লেগেছে। সত্যি ইমোশনালি মানুষকে টাচ করতে পারে, কিছু জায়গায় চোখে জল এনে দেয়, কিছু জায়গায় মানুষের ভিতরে আবেগের আগুন জ্বালিয়ে দিতে পারে। মানে হলের প্রতিটা মানুষ মন থেকে কোথাও গিয়ে অনন্ত সিংহ হয়ে ওঠেন যখন আমরা সেকেন্ড হাফ দেখি, কোনো বিশেষ মুহূর্ত দেখি। আর এই জিনিসটাই ফার্স্ট হাফ একেবারেই পারেন। ফার্স্ট হাফে খুব দ্রুত কিছু ঘটনা ঘটে যায় এবং ঘটনাগুলোর মধ্যে কানেকশনও সেভাবে ফিল করা যায়। কিছু কিছু সিন সেখানে বাঙালির পুরনো লজিক ফিরে আসে, মানে সেই কোথা হইতে কি হইয়া গেল কিছুই বুঝিতে পারা গেল না, সেই টাইপের ব্যাপার। স্পয়লার না দিয়েই ছোট করে বলছি, মনে করুন অনন্ত সিংহ কোনো একটা ডাকাতি করতে গেছে, সেই ডাকাতির দৃশ্যটা না রঘু ডাকাতে দেখানো হয়নি, কিন্তু এখানে দেখানো হয়েছে, কিন্তু সেটা আপনাকে থ্রিল দিচ্ছে না। তার কারণ ডাকাতিটা খুব সহজে করে ফেলা যাচ্ছে। যারা ডাকাতি করছে বা অনন্ত সিংহ যে ডাকাতি করছে, তার সামনে যে বাধাগুলো আসবে, যেগুলোকে অনেক কষ্ট করে অনন্ত সিংহ পেরিয়ে যাবে, শেষ মুহূর্ত অবধি আমাদের মনে একটা টান টান উত্তেজনা থাকবে যে পারবে তো ডাকাতি করতে, নাকি ধরা পড়ে যাবে, নাকি পুরোটাই ব্যর্থ হবে, কি হবে শেষ অবধি। না না, এগুলো এক্সপেক্ট করবেন না। আমার মনে হচ্ছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফের থেকেও ভালো হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে কোথাও গিয়ে চিত্রনাট্যের ব্যর্থতা রয়ে গেছে। এবার দুর্বলতার কথা যেখানে বলাই হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রথিতযশা সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এই সিনেমাটার প্রতি বোধহয় অতটাও জাস্টিস করতে পারেনি। এই সিনেমা যেরকম সিনেমা সেই অনুযায়ী এর ব্যাকগ্রাউন্ড স্কোর হয়নি, এর বিজিএম আরো অনেক ভালো হতে পারতো, সিনেমাটা আরো অনেক থ্রিলিং হতে পারতো। এটা সত্যি স্বাধীনতা সংগ্রামের সিনেমা নয়, এটা একটা পুরোপুরি কমার্শিয়াল মুভি। তো এই মুভির সাথে বিজিএম অতটাও ভালো যায়নি, বরঞ্চ অ্যাকশন সিন আমি বলবো বেশ ভালো করা হয়েছে। জিৎ বলছিলেন যে বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি যে সেই সিদ্ধান্তটা নিয়ে ঠিকই করেছিলেন সেটা সিনেমা দেখলে আপনিও টের পাবেন। এবং এই সিনেমার এআই নিয়ে তো আলোচনা হচ্ছেই, এআই ইউজ করা হয়েছে এবং আগামী দিনে বহু সিনেমাতে এরকম ইউজ করা হবে এবং সেগুলো নিয়ে আলোচনাও হবে।
বেশিরভাগ ক্ষেত্রে সমালোচনাও হবে। 4,000 কোটির রামায়ণকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার বোধহয় 10% বাজেটেও তৈরি নয়। 10% অনেক বেশি বলে ফেললাম না? তো এআই নিয়ে আমার বক্তব্য এটাই যে এআই যে ইউজ করা হচ্ছে সেটা চোখে পড়ছে, চোখে লাগছে। হ্যাঁ, এআই ইউজ করা দরকার ছিল, কারণ বাজেট তো নেই বাংলা সিনেমায় অত, এবং ওই সিনগুলোকে ঠিকঠাক এক্সিকিউট করতে হলে এআই সিন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এআই দিয়ে যে জায়গাগুলোকে বানানো হয়েছে সেগুলো বোধহয় আরেকটু ভালো করে, আরেকটু ভালো প্রম্পট দিয়ে বানালে, আরেকটু যত্নশীল হলে আরো ভালো লাগতো দেখতে। আমরা এআই মেনে নিতে রাজি আছি, কিন্তু সেই এআইটাও একটু ভালো এআই হোক। সিনেমার সেট ডিজাইন খুব ভালো হয়েছে, ক্যামেরার কাজ অসাধারণ হয়েছে, বিভিন্ন টাইম জাম্প আছে, এবং কোনো সময় কোনো সেটকে অবাস্তব মনে হচ্ছে না। মনে হচ্ছে না এই ইনডোরে যা হোক একটা সেট বানিয়ে আমরা শুট করে ফেললাম স্বপন সাহার সিনেমার মতো, সেরকম লাগেনি। ট্রেন ডাকাতির দৃশ্যটা বিশ্বাসযোগ্য লেগেছে, মনে হয়েছে যে হ্যাঁ ট্রেনেই হচ্ছে, কম বাজেটের মধ্যে হলেও। এই সিনেমাটা আমার মনে হচ্ছে জিতের কামব্যাক মুভি, তবে কামব্যাক মুভিতে ডিটেলসের উপর আরেকটু জোর দেওয়াই যেতে পারতো, আরেকটু বাস্তবসম্মতভাবে কিছু কিছু জায়গায় চিন্তা করা যেতেই পারতো, তবে সেগুলো নিয়ে আজকে কথা বাড়াবো না। কিন্তু সেকেন্ড হাফ যেহেতু আমাদের মন ছুঁয়ে যায়, হৃদয়ে ছুঁয়ে যায়, তাই ওভারঅল যখন আমরা হোলসাম সিনেমাটাকে দেখি তখন মনে হয় যে হ্যাঁ, প্রতীকৃত বসু অবশেষে একটা ভালো সিনেমা, হিট হতে পারে এমন একটা সিনেমা বাঙালির জন্য, আমাদের জন্য নিয়ে আসলেন। আমার মনে হয় যারা সিনেমাটা দেখতে যাবেন তারা এনজয় করবেন। সিনেমাটা আর যাই হোক বাঘা যতীন বা রঘু ডাকাত হয়ে উঠতে পারেনি, এটাই তার সাফল্য। ইনফ্যাক্ট এই ক্রাইসিসের সময়, অবক্ষয়ের সময়, জেনজি আন্দোলনের সময়, সিস্টেমের ওপর মানুষের আস্থা হারিয়ে যাওয়ার সময় একটা বাংলা সিনেমা কেমন হওয়া উচিত, বাংলা সিনেমার কিভাবে তার শেকড়ের কাছে, গল্পের কাছে ফিরে যাওয়া উচিত, তার উদাহরণ হতে পারে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা। সবাই মিলে হলে যান, সপরিবারে যান, এনজয় করবেন সিনেমাটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মতে এই সিনেমাটা এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়াটাই সব থেকে আদর্শ সময় ছিল। না, এটা পুজোর সময়ের সিনেমা একেবারেই নয়। পুজোর সময় যদি এই সিনেমাটাকে রিলিজ করা হতো সেটা তাহলে এই সিনেমার প্রতি অন্যায় হতো। আমরা সাউথ ইন্ডিয়ার ইন্ডিয়ান সিনেমাটা বা বিক্রম সিনেমাটা দেখে মুগ্ধ হই, হাততালি দিই, না অতটাও হতে পারবেন না হয়তো, কিন্তু কোথাও গিয়ে বাঙালি হিসাবে এরকম সিনেমা দেখে গর্ববোধ করতে পারবেন। তো আজকের স্পয়লার ফ্রি রিভিউ এইটুকুই। সিনেমাটা যারা দেখেছেন জানাবেন কমেন্টে কেমন লেগেছে, আর এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।